কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারের আমি এর আগে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওর প্রথমে কিভাবে কার্যগুলো হয়েছে সেটা আমরা দেখিয়েছিলাম। একটি বস্তুর উপরে বিভিন্ন কোণে তাকে বল প্রয়োগ করলে তার প্রতি ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কার্য কেমন হবে সেটি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। আজকের ভিডিওতে জানবো যে কার্য কত ধরনের হয় সেটার বিষয়ে, এবং কার্যহীন বল সেটা কি সেটির বিষয়ে আমরা আলোকপাত করব। তো চলো দেখে নিই কার্য কত ধরনের। এখানে কার্য বলা হয়েছে যে বলের দ্বারা কার্য বা পক্ষে কার্য, অন্যটি হচ্ছে বলের বিরুদ্ধে বা বিপক্ষে কার্য। তত্ত্বগতভাবে কার্যের এই ভাগগুলো আগে বুঝিনি, তারপরে আমরা বাস্তবে বা প্র্যাকটিক্যালি ব্যাপারটা কেমন হয় সেটা আমরা একটুখানি পরে বুঝে নেব। তো চলো দেখে নিই যে বলের দ্বারা বা বলের পক্ষে কার্য কিভাবে আমরা পর্যালোচনা করব। সেটা হচ্ছে এটি একটি বস্তু, তার এই বিন্দুতে বল প্রযুক্ত হয়েছে এবং বস্তুটির সরণ সেই দিকেই হয়েছে, অর্থাৎ এদিকেই হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে কোনো বস্তুর ওপরে বল যেদিকে প্রযুক্ত হয়েছে বলের প্রয়োগ বিন্দুর সরণ ঠিক সেই একই দিকেই হয়েছে, অর্থাৎ একই অভিমুখে হয়েছে। এই ধরনের কার্যকে, অর্থাৎ এই ধরনের বল প্রয়োগ করাতে যে কার্য হয় সেই কার্যকে বলা হয় বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্য। অর্থাৎ আমি যদি ক্লিয়ারলি এটাকে বলি, কোনো বস্তুর উপরে বল ক্রিয়া করলে সেই বস্তুর উপরে যেখানে বলের প্রয়োগ বিন্দু রয়েছে সেই প্রয়োগ বিন্দুর সরণ যদি বল প্রয়োগের অভিমুখে হয় বা সেই ধরনের কার্যকে বলা হবে বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য। এটা আমরা একটা ছবি দিয়ে দেখিয়েছি। তেমনি দ্বিতীয় ক্ষেত্রে বলের বিরুদ্ধে কার্য বা বিপক্ষে কার্যটা কেমন হচ্ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে কোনো বস্তুর উপরে বল ক্রিয়া করা হচ্ছে এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে বল ক্রিয়া করলে এটি হচ্ছে বলের প্রয়োগ বিন্দু বলা হয়। এই প্রয়োগ বিন্দুর সরণ বল প্রয়োগের অভিমুখের ঠিক বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করলে তার বিপরীত দিকে সরণ হতে পারে। একটু শুনতে অবাক লাগলেও এটা আমরা পরে আসছি কিভাবে ঘটনাটা ঘটে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, অর্থাৎ বল প্রয়োগের অভিমুখের বিপরীতে যদি তার সরণ ঘটে সেক্ষেত্রে সেই ধরনের কার্যকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য বা বিপক্ষে কার্য। এটা আমরা মোটামুটি একটু বুঝলাম। জিনিসগুলোকে আমরা বাস্তবের মাটিতে নিয়ে আসি, অর্থাৎ একটু বুঝে নিই, প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝে নিই বা হাতে কলমে বুঝে নিই। সেটা কিরকম, এর উদাহরণগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করলেই আমি এটা বেরিয়ে আসবে ব্যাপারটা। সেটা হচ্ছে কোনো বস্তুর উপর বল ক্রিয়া করছি, সেই দিকে বস্তু সরণ ঘটছে। এটা কেমন হতে পারে, এটা আমি নর্মালি কোনো বস্তুকে এরকম রেখেছি, রেখে তার উপরে বল ক্রিয়া করাতে বস্তুটা এইদিকে সরে গেল। এটা একটা জলজান্ত উদাহরণ যে আমি যেদিকে একটা বস্তুকে মেঝেতে রাখা হয়েছে সেই বস্তুর উপর বল ক্রিয়া করা হলো এবং সেই বল ক্রিয়ার অভিমুখে বস্তু সরণ করলো, এটা একটা বলের দ্বারা কার্য বোঝাচ্ছে। এটা আমরা আগে যখন সংজ্ঞা বলছিলাম তখন তার সঙ্গে এটা মিল করে বলতে পারো। আর দ্বিতীয় একটি উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্ষেত্রে কোনো বস্তুকে যদি আমি ভূপৃষ্ঠের কোনো একটা উপর থেকে যদি ছেড়ে দিই, অর্থাৎ অভিকর্ষের অধীনে যদি সে পড়ে, তবে সেক্ষেত্রে এরকম ভাবে আমরা একটা ছবিতে দেখাতে পারি। তো চলো এদিকে অভিকর্ষীয় বল নিচের দিকে ডব্লিউ এখান থেকে কাজ করছে এবং তার সরণও নিচের দিকে, অর্থাৎ বস্তুটির সরণও নিচের দিকে হচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে যে বস্তুর অভিকর্ষের বলের প্রভাবেই কিন্তু তার সরণটা ঘটছে, অর্থাৎ যেদিকে অভিকর্ষ বল কাজ করছে সেই দিকেই তার সরণ ঘটছে। তাহলে সিস্টেমটা কি বলছে, ওই একই ব্যাপার। তার মানে প্রযুক্ত বল যেদিকে কাজ করে সেই দিকে তার সরণ ঘটছে, অর্থাৎ এটি বলের দ্বারা কার্য বা পক্ষে কার্য বলা হবে। আমি যদি কোনো বস্তুকে উপর থেকে এভাবে ছেড়ে দিই তাহলে সে নিচের দিকে পড়ে, অর্থাৎ তার বলের অভিমুখ কোন দিকে, নিচের দিকে, অভিকর্ষের দিকে, মানে পৃথিবীর দিকে, আর তার সরণ কোন দিকে হলো, নিচের দিকে হলো। সেক্ষেত্রে এই কারণে একে বলা হবে বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্য। বলের বিরুদ্ধে কার্য বা বলের বিপক্ষে কার্যের ক্ষেত্রে এবার আমরা বলি, বাস্তবে বেশ কিছু উদাহরণ আমরা দিতে পারি। এক্ষেত্রে মূলত দুটি উদাহরণ খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে তার অভিকর্ষ বলের বিরুদ্ধে উপর দিকে যদি ছুড়ে দেওয়া হয়, তার সরণের অভিমুখ হয় উপরের দিকে, কিন্তু তার অভিকর্ষ বল অর্থাৎ পৃথিবীর টান নিচের দিকে কাজ করে। যে কারণে এই দুটোর অভিমুখ দেখতেই পাচ্ছ ছবিতে যে একটি নিচের দিকে অন্যটি উপরের দিকে, অর্থাৎ বিপরীতমুখী। সুতরাং এটিকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য বা বিপক্ষে কার্য। তা আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি, উদাহরণ হিসেবে বলতে পারি কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সেক্ষেত্রে বস্তুটির সরণ কি হয়, ভূপৃষ্ঠের অভিকর্ষ বলের বিপরীতে হয়। বিপরীতে হলে তাহলে অভিকর্ষ বল যেদিকে কাজ করে তার সরণ যদি বিপরীত দিকে হয়, এক্ষেত্রে আমরা বলতে পারি বলের প্রয়োগ বিন্দু সরণ আর প্রযুক্ত বল একে অপরের বিপরীতমুখী। সুতরাং এই ধরনের কার্যকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য বা বিপক্ষে কার্য। এর দ্বিতীয় উদাহরণটি হলো, দ্বিতীয় উদাহরণটি খুব ভালো, সেটা আমরা ছোট ক্লাসে একটু পড়ে এসেছি, ঘর্ষণ। এই ঘর্ষণ বলের ব্যাপারটা কিরকম, একটি বস্তুকে সারফেসের উপর রাখা হচ্ছে, সেটিকে এফ বল দিয়ে তাকে ঠেলা হচ্ছে। এই এফ বল দিয়ে ঠেললে বস্তুটির সরণ এদিকে হচ্ছে বটে, অবশ্যই বলের দ্বারা কার্য, এই বলের দ্বারা এটা কার্য হচ্ছে বটে, কিন্তু ঘর্ষণ বলের বিপরীতে কাজ হচ্ছে। এদিকে যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তার ঘর্ষণ বল ওই বস্তুটি আর মেঝের সংস্পর্শ তল বরাবর এদিকে কাজ করে, অর্থাৎ এদিকে কাজ করে।
এইদিকে কাজ করাটা ফ্রিকশনাল ফোর্স অর্থাৎ ঘর্ষণ বল, আর সরণ ওদিকে হচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই বলটা সরণের বিপরীতমুখী কাজ করছে, তাই এটিকে আমরা বলতে পারি বলের বিরুদ্ধে কার্য বা বিপক্ষে কার্য। একটু ভালো করে জিনিসটাকে বুঝে নিতে হবে, বুঝে নিলেই দেখবে খুব ইজি জিনিসগুলো। উদাহরণগুলো আমরা প্রায় ছেলেমেয়েরা দেখি যে মুখস্থ করে ফেলে, উদাহরণগুলো বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করে ফেলে, সংজ্ঞাগুলোকে মুখস্থ করে ফেলে। এটা একদমই করো না, এটা করলেই বিপদ। কারণ জিনিসগুলোকে যদি আত্মস্থ না করতে পারো তাহলে কিন্তু এটা ওই পরীক্ষার নাম্বারের জন্য পড়াই হবে। মানে হায়ার ক্লাসে এগুলোকে নিয়ে তুমি চিন্তা করতে পারবে না বা এগুলোকে নিয়ে তুমি বেশি দূর এগোতে পারবে না। তো খেয়াল রাখতে হবে সবসময় জিনিসগুলোকে বুঝে নেওয়া। আমি আরেকবার এটাকে বলে দিই, বলের দ্বারা বা বলের পক্ষে কার্য হচ্ছে কোনো বস্তুর উপরে বল ক্রিয়া করলে বলের প্রয়োগবিন্দুর সরণ যদি বল ক্রিয়ার অভিমুখে হয় সেক্ষেত্রে বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্য। আর যদি কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলে বস্তুর সেই বলের প্রয়োগবিন্দুর সরণ যদি বল প্রয়োগের অভিমুখের ঠিক বিপরীত দিকে হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় বলের বিরুদ্ধে কার্য বা বলের বিপক্ষে কার্য। এটা মাথায় রাখতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এটিকে ঋণাত্মক কার্য বলে, ওটিকে ধনাত্মক কার্য বলে। কিছু কিছু বইতে এটিকে বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্যকে ধনাত্মক কার্য বলে আর ওটিকে ঋণাত্মক কার্য বলা হয়। কিন্তু তোমরা জেনে রেখো যে এটা প্রকৃতপক্ষে এটি ঋণাত্মক কার্য আর ওটি ধনাত্মক কার্য। এটা কেন বলে এটি নিয়ে আমরা বিস্তারিত অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো চলো এরপরে আমরা দেখিনি যে কার্যহীন বল কি সেটি নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করি। এবারে চলে আসি কার্যহীন বলের ক্ষেত্রে, অর্থাৎ যেটিকে ইংরেজিতে বলা হয় নো ওয়ার্ক ফোর্স, অর্থাৎ বল প্রযুক্ত হবে কিন্তু কোনো ধরনের কোনো কার্য হবে না। এক্ষেত্রে আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় সেই বস্তুটি যদি সরণ না ঘটে সেক্ষেত্রে কোনো কার্য করা হয় না, কিন্তু বলটা প্রয়োগ করা হয়। তাহলে এক্ষেত্রে আমি যখন বল প্রয়োগ করছি, যদি দেওয়ালটাকে যদি না সরাতে পারি বা কোনোভাবে যদি খুব অতিরিক্ত বল প্রয়োগ করেও যদি দেওয়ালটাকে না সরাতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে যদি সরণ শূন্য হয় বলা যেতে পারে কোনো ধরনের কোনো কার্য করা হলো না, অর্থাৎ আমি বল প্রয়োগ করার সত্ত্বেও কোনো কার্য হলো না। এক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে এটিকে আরো ভালোভাবে বুঝে নিতে পারি। এবার চলে আসি কিভাবে কৃতকার্য শূন্য হচ্ছে আমরা একটু দেখে নেব। সেক্ষেত্রে আমরা জানি কৃতকার্যের সূত্র অনুযায়ী এফ কস থিটা ইন্টু এস, অর্থাৎ এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল প্রযুক্ত বল এবং তার সরণের মধ্যে কোণ থিটা, এরকম হলে তার ফর্মুলাটা দাঁড়ায় এফ কস থিটা ইন্টু এস। সেক্ষেত্রে যদি কোনোভাবে, আমি একটু আগেই বললাম, যদি কোনোভাবে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি তার সরণ না ঘটে অর্থাৎ এস ইকুয়াল টু যদি শূন্য হয়, তো সেক্ষেত্রে এস এর জায়গায় যদি আমি শূন্য বসিয়ে দিই পুরো কৃতকার্যটাই শূন্য হয়ে যায়, অর্থাৎ সবকিছুর গুণফল শূন্য হয়। তো এক্ষেত্রে তোমরা দেখলে কোনো বস্তুর উপর বল ক্রিয়া করা সত্ত্বেও কোনো ধরনের সরণ না ঘটায় কৃতকার্য শূন্য হলো। তো এটার পর দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্যহীন বল, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে অনেক কিছু বোঝার আছে। আমরা এর আগে কৃতকার্যের সূত্র থেকে আমরা দেখেছিলাম যে আরেকটি ক্ষেত্রে কৃতকার্য শূন্য হতে পারে, সেটা হচ্ছে অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল আর তার সরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে কৃতকার্য হবে না, অর্থাৎ কৃতকার্য শূন্য হবে। সেক্ষেত্রে বল প্রয়োগ করা সত্ত্বেও তার কৃতকার্য শূন্য হয়। তো চলো এখানে ছবিটি নিয়ে এঁকে দিয়েছি, একটি বস্তু আছে, এর উপর প্রযুক্ত বলের পরিমাণ এফ এবং তার সরণ হয়েছে এস, অর্থাৎ এর সঙ্গে 90 ডিগ্রি কোণে। তাই এক্ষেত্রে কৃতকার্য আমি কি দেখবো, এফ কস থিটা ইন্টু এস সমান সমান এফ কস 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি ইন্টু এস। এই 90 ডিগ্রি অর্থাৎ এই থিটাটি হলো এস আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল, অর্থাৎ সরণের অভিমুখ আর বল প্রয়োগের অভিমুখের সঙ্গে কোণ, সেটা হচ্ছে থিটা এবং সেটি এই ক্ষেত্রে মান হচ্ছে 90 ডিগ্রি। চলো সেটা কি করব আমরা, এফ ইন্টু কস 90 ডিগ্রি অর্থাৎ কস 90 ডিগ্রির মান শূন্য হয়, সেই শূন্য বসিয়ে এসটাকে বসিয়ে আমরা ফাইনালি 0 পেয়েছি। এই ছবিটা আমরা থিওরিটিক্যালি বোঝাতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি এটার একটা প্র্যাকটিক্যাল বা বাস্তব জায়গা হচ্ছে সেটা এটা। এক্ষেত্রে কি হয়, কোনো বস্তু রয়েছে এখানে মেঝের উপরে, অর্থাৎ নিচের দিকে তার অভিকর্ষীয় বল কাজ করে এবং তার সরণের অভিমুখ যদি এদিকে হয় কোনোভাবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল অর্থাৎ তাদের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তো আমি বলতে পারবো যে একই রকম ভাবে এফ কস থিটা ইকুয়াল ইন্টু এস সমান সমান এফ কস 90 ডিগ্রি ইন্টু এস, তো সমান সমান ফাইনালি 0। অর্থাৎ এটারই একটা রূপ, এটা আলাদা কিছু নয়, একদম একই। এভাবে অনেকের বুঝতে অসুবিধা হয় যে স্যার বল এদিকে প্রযুক্ত হচ্ছে বস্তু এদিকে কি করে উঠছে, এরকম একটা ব্যাপার বুঝতে অনেকের অসুবিধা হয়, তো সেটা এক্ষেত্রে আমি এভাবে বুঝিয়ে দিলাম। তো চলো এটার একটা বাস্তব প্রয়োগ, অর্থাৎ যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যাখ্যামূলক প্রশ্নের আসে, যে একটি সুটকেসকে আমি হাতে ধরে ভূমির অর্থাৎ সমতলে ভূমির সমান্তরালে আমি নিয়ে চলেছি, বা একজন ব্যক্তি একটি সুটকেস হাতে সমতলে অনুভূমিকভাবে চলেছে, সেক্ষেত্রে সেই সুটকেসের উপর কোনো কাজ করা হবে কিনা।
একটা প্রশ্ন আসে। তো আমি বলতে পারি যে সুটকেসের উপরে একটি বল কাজ করে সবসময় নিচের দিকে, যে কোনো বস্তুর উপরে তার অভিকর্ষীয় বল অর্থাৎ ওজন তার সবসময় নিচের দিকে কাজ করে। এই ওজনের রেসপেক্টে যদি আমি উপরের দিকে তুলতাম অবশ্যই কার্য হতো, বা ওজনের সাপেক্ষে যদি আমি নিচের দিকে নামাতাম সেক্ষেত্রে অবশ্যই কাজ হতো। কিন্তু সুটকেসটির সরণ ঠিক ওজনের সঙ্গে লম্বভাবে হচ্ছে, সুটকেসটির সরণ ঠিক ওজনের সঙ্গে লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে হচ্ছে। এক্ষেত্রে সুটকেসের ওজন নিজের দিকে আর তার সরণের অভিমুখ এদিকে, পুরোটাই 90 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে নিয়ম অনুযায়ী কি হবে, এফ কস 90 ডিগ্রি ইন্টু এস, অর্থাৎ এফ কস 90 ডিগ্রি ইন্টু এস, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, সেক্ষেত্রে কার্য হবে না, অর্থাৎ অভিকর্ষীয় বল এখানে কোনো কার্য করবে না। অভিকর্ষীয় বল কোনো ধরনের কোনো কার্য করবে না। দ্বিতীয় একটি উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সূর্য। সূর্যের চারদিকে পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে। এই পৃথিবীর এই পজিশনে অর্থাৎ এ এবং বি দুটি পজিশন আমি ধরেছি, এখানে তাৎক্ষণিকভাবে যদি ওই পজিশনটা ধরে রাখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পৃথিবীর ওপরে সূর্যের একটা মহাকর্ষ বল কাজ করে এদিকে, এদিকে মহাকর্ষ বল কাজ করছে, আর তার সরণের অভিমুখ এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, এই বিন্দুর স্পর্শক বরাবর অর্থাৎ উপরের দিকে, এক্ষেত্রে উপরের দিকে, পজিশনের জন্য উপরের দিকে। তাহলে সরণের অভিমুখ আর এই যে মহাকর্ষ বল এদের মধ্যে দুটির মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই কোণ 90 ডিগ্রি হওয়াতে আমরা সেই একই রকম ফর্মুলা হিসেবে এফ আর এস এর মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, এফ আর এস এর মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী ফাইনালি আমরা 0 পাবো, কৃতকার্য। অর্থাৎ এক্ষেত্রে এই মহাকর্ষ বল কিন্তু কোনোভাবে কোনো কার্য করছে না। আমরা দ্বিতীয় পজিশন বির ক্ষেত্রেও সেই একই জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ মহাকর্ষ বল এদিকে পৃথিবীর থেকে সূর্যের অভিমুখে, আর আর সরণের অভিমুখ ঠিক এই বিন্দুতে উপস্থিত স্পর্শক বরাবর, অর্থাৎ এই বৃত্তের স্পর্শক বরাবর। তো এই দুটির মধ্যে কোনো 90 ডিগ্রি, এই পজিশনেও সেই মহাকর্ষ বল কোনোভাবে কোনো কার্য করে না। অর্থাৎ বৃত্তাকার পথে আবর্তনরত পৃথিবীর কোনো না কোনো পজিশনে মহাকর্ষ বল কোনোরূপ কোনো কাজ করে না। অর্থাৎ এক্ষেত্রে যে বল সেটাকে বলা হবে কার্যহীন বল। এই মহাকর্ষ বল এক্ষেত্রে কার্যহীন বল, এক্ষেত্রে অভিকর্ষীয় বলও কার্যহীন বল। তবে অভিকর্ষীয় মহাকর্ষীয় বল সবসময় যে কার্যহীন হবে তা না, বিশেষ বিশেষ অবস্থায়, অর্থাৎ সেই অভিকর্ষীয় বা মহাকর্ষীয় বলের সঙ্গে তার সরণ যদি কোনোভাবে 90 ডিগ্রি কোণে থাকে, সেই বস্তুর সরণ যদি 90 ডিগ্রি কোণে থাকে, সেই সব ক্ষেত্রেই সেই বল কোনো কার্য করে না। কারণ অভিকর্ষীয় বল যে কার্য করে সেটা আমরা অলরেডি আগের ভিডিওতে একটু আগেই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে অভিকর্ষের বিরুদ্ধে অভিকর্ষের পক্ষে কাজ হচ্ছে। তো আজ এইটুকুনি। একটু আগে আমরা দেখে নিলাম কৃতকার্যের দুটি ভাগ, বলের দ্বারা কার্য, বলের বিপক্ষে কার্য। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখে নিচ্ছি যে কার্যহীন বল কাকে বলে, তার বিস্তারিত আমি আলোচনা করে দিলাম। এগুলো একটুখানি বাড়িতে বইতে পড়বে এবং ভিডিওটা একটু দেখে বোঝার চেষ্টা করবে এবং ভেতর থেকে এটাকে আত্মস্থ করার চেষ্টা করো। কোনোভাবেই কার্যহীন বলের সংজ্ঞা বা কোনোভাবে এই ধরনের জিনিসগুলো মুখস্থ করে যেও না, জিনিসগুলোকে বুঝে যাও, অনেকদিন মাথায় থাকবে এবং নিজেও বোঝাতে পারবে এবং পদার্থবিদ্যার এই চ্যাপ্টারের টপিকগুলো খুব সহজে মাথায় ঢুকে